নমস্কার। বৈচিত্র্য কথায় সকল শ্রোতাবন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রূপো বাঙাল। আমি সকালে উঠেই চণ্ডীমণ্ডপে যেতাম হিরু মাস্টারের কাছে পড়তে। আজ ঘুম ভাঙতে দেরি হওয়ায় মনে হলো কাল অনেক রাতে বাবা এলেন মরেলডাঙ্গা কাছারি থেকে। আমরা সব ভাই বোন বিছানা থেকে উঠে দেখতে গেলাম বাবা আমাদের জন্য কি কি আনলেন। চণ্ডীমণ্ডপের উঠোনে পা দিতেই রূপো কাকা আমাদের বকে উঠল, রাজপুত সব উঠলেন এখন। মারে গালে এক এক চড় যে চাবালিটা এমনি যায়। বলি, করে খাবা কিভাবে? বামুনের ছেলে কি লাঙল চস্তি যাবা? বাবা বাড়ি থাকতেও রূপো কাকা আমাদের চোখ রাঙাবে। দাদা ভয়ে ভয়ে উত্তর দিলে, রাতে ঘুম হয়নি গো রূপো কাকা। কেন রে? ছাড় পোকার কামড়ে। বাবা, যা ছাড় পোকা খাটে। যা যা তাড়াতাড়ি পড়তে যা। রূপো কাকা আমাদের আত্মীয় নয়, বাবার বন্ধু নয়, বাড়ির গোমস্তা কি নায়েব নয়, এমনকি রূপো কাকা হিন্দু পর্যন্ত নয়। রূপো কাকা আমাদের কিষাণ মাত্র, মাসে 350 টাকা মাইনে পায়। রূপো কাকার আসল নাম রূপো বাঙাল। ও জাতে মুসলমান, আমাদের গায়ের চৌকিদারও। পিসিমার মুখে শুনেছি রূপো কাকা নাকি সাজিমাটির নৌকাতে চড়ে ওর 20-22 বছর বয়সের সময় দক্ষিণ দেশ থেকে আমাদের গ্রামের ঘাটে নিরাশ্রয় অবস্থায় নেমে এসেছিল। কেন এসেছিল দেশ থেকে তা শুনিনি, সেই থেকে আমাদের গ্রামেই রয়ে গিয়েছে। বিদেশ থেকে এসেছিল বলে উপাধি বাঙাল। এ উপাধিরই বা কারণ কি তা বলতে পারবো না। রূপো কাকা আমাদের বাড়ির কিষানগিরি করছে আজ বহুদিন। আমাদেরও জন্মাতে দেখেছে, কিন্তু সেটা আশ্চর্য কথা নয়। আশ্চর্যের কথা হচ্ছে এই যে ও আমার বাবাকে নাকি কোলে করে মানুষ করেছে, অথচ রূপো কাকাকে দেখলে তেমন বুড়ো বলে মনে হয় না। আমরাই ঠাকুরদাদা হরিরাম চক্রবর্তী গাড়ু হাতে নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন সাহেবের ঘাটে কই মাছ কেনার জন্য। রূপো কাকা সাজিমাটির নৌকাতে বসেছিল। ওর অবস্থা দেখে হরিরাম চক্রবর্তী ওকে আশ্রয় দেন। সেসব অনেক দিনের কথা। রূপো কাকার বয়স এখন কত তা জানি না, মোটের উপর বুড়ো। ঠাকুরদাদা যখন মারা যান বাবার তখন 25 বছর বয়স। বাবাকে তিনি নায়েব পদে বহাল করে গেলেন জমিদার বাবুকে বলে কয়ে। সেই থেকে বাবা আছেন মরেলডাঙ্গা কাছারিতে। আর বাড়িতে বিষয় সম্পত্তি দেখাশোনা, প্রজা, খাতকপত্র এসব দেখাশোনা করার ভার ওই 3.5 টাকা মাইনের কিষাণ রূপো কাকার উপর। আমাদের অবস্থা ভালো, গ্রামের অবস্থা এ কথা সবার মুখে শুনে এসেছি জ্ঞান হয়ে অবধি। বড় বড় 4-5টা ধানের গোলা, এই একটিতে অনেক ধান ধরে। কলাই, মুগ, অজস্র প্রজাপত্র সর্বদা আসেন খাজনা দিতে। এসব দেখাশোনা করেন কে? রূপো কাকা সব দেখাশোনা করত। আশ্চর্যের কথা, বাবা বিশ্বাস করে এই সামান্য মাইনের মূর্খ কৃষাণকে বলতো, বলি, ও বাবু, তুমি যে এসে বাড়তি 9 মাস 6 মাস অন্তর এতটা বিষয় দেখে কে বলো তো? আদায়পত্র তো এবছর কিছু হলো নি, হাতির 5 পা দেখেছ নাকি? তে বড় সংসারটা চলবে কিসি? বাবা 2 মাস 3 মাস অন্তর 2-3 দিনের জন্য বাড়ি আসতেন। বাবার অনুপস্থিতিতে গোলার চাবি খুলে রূপো কাকা ধান পাড়ত, কলাই মুখ পাড়ত, খাতকদের কর্জ দিত, নিজের দরকার হলেও নিজে নিত। আমরা সব মেয়ে মানুষ, কিছুই বুঝি নে। ঠাকুরমা প্রবীণা বটে, কিন্তু ভালো মানুষ, বিষয় আশয়ের কিছুই বুঝতেন না। আমাদের আছে সব, কিন্তু দেখে নেবার লোক নেই। সে অবস্থায় সব কিছুর ভার ছিল রূপো কাকার উপর। বাবা বাড়ি এসে পরদিন চণ্ডীমণ্ডপে বসতেন মহাজনী খাতা খুলে। বলতেন, কে কি নিয়েছে রূপো? রূপো কাকা বলতো, লিখে রাখো, সনাতন ঘোষ 6 টাকা কলাই, 2 কাটা বীজ মুগ, কড়ি 6 কাটা। আচ্ছা হয়েছে, আচ্ছা লেখো, বীরুমণ্ডল 2 বিশ ধান,
করি 500লি। আচ্ছা, হয়েছে হয়েছে। রূপবাঙাল 1 বিষ ধান 2 কাটা কলাই। আচ্ছা, হয়েছে হয়েছে। লেখো, কাটু কলু 4 কাটা কলাই, করি 4 কাটা, ময়জদ্দি শেখ ধান গার কাটা, সত্যি করি 7 কাটা। এইভাবে রূপকাকা অনর্গল বলে চলেছে। গত 2 মাসের মধ্যে কর্জ দিয়েছে যাকে যতটা জিনিস, ওর সব মুখস্থ, কোনো কিছু ভোলে না। ওরই হাতে গোলার চাবি খোলে, যাকে যা দরকার সব মনে করে রেখে দিয়েছে বাবার খাতা লেখার জন্য। একদিন একটা ঘটনা ঘটল। রূপকাকার জ্বর হয়েছিল, আমাদের বাড়িতে আসেনি 2-3 দিন। এমন সময় বাবা বাড়ি মরেলডাঙ্গা থেকে এলো। সেই বিকেলে রূপকাকাকে ডেকে পাঠালেন। রূপ জ্বরে কাঁপতে কাঁপতে বলল, বলো গে যাও, আমি জ্বরে উঠতে পারছি নে, এখন যেতে পারবো না, জ্বরে মরছি। তা সীতানাথ আর আসতে পারলে না নিজের পায়ে, তার একটু এলে কি মান যেত? বাবা বাবু মানুষ, নতুন বাবু রূপধা বাঁধানো ছড়ি হাতে নিয়ে বেরানো, কোচা হাতে নিয়ে, ঘড়ির চেন ঝোলে বুকে, হাতে থাকে ঝকমকে আংটি। প্রজাপত্তরের কাছে খুব খাতির। বাবাকে যখন লোকে ফিরে এসে কথা বলল, তখন বাবা একেবারে তেলে বেগুনে উঠলেন জ্বলে। কিন্তু তখন কিছু না বলে গুম হয়ে বসে রইলেন। এর দিন 5-6 পর রূপকাকা সেরে উঠে আমাদের বাড়ি এলো। বাবা তখন চণ্ডীমণ্ডপে বসে হিসেব খাতাপত্র দেখছিলেন। ওকে দেখেই কড়া সুরে বলে উঠলেন, রূপ, কি তুমি মনে মনে কি ভেবেছো জিজ্ঞাসা করি? তোমার এত বড় আস্পর্ধা? তুমি বলো আমি পায়ে পায়ে তোমার বাড়ি যাব? তুমি জানো কার সামনে দাঁড়িয়ে তুমি আছো? তোমার মুন্ডুটা যদি কেটে ফেলি তাহলে খোঁজ হয় না, তুমি জানো? এত বড় লোক তুমি হলে কবে? রূপকাকা সামনে গলা চড়িয়ে উত্তর দিলে, তা তুমি মাথা কাটবে না? এখন কাটবে না? এখন কাটবে বই কি। হ্যাঁ রে সীতানাথ, তোকে যে কোলে করে মানুষ করেছিলাম একদিন, মনে পড়ে? এখন তুমি বড় হয়েছো, বাবু হয়েছো, শীতে বাবু, এখন তুমি আমার মুন্ডু কাটবে না? বড্ড গুণবন্ত হয়েছিস তুই। হ্যাঁ সীতানাথ, তুমি ছেড়ে রূপকাকা সামান্য 3.5 টাকা মাইনের কর্মচারী হয়ে মনিবকে তুই বলেই সম্বোধন আরম্ভ করলে সকলের সামনে। বাবা বললেন, যা যা বকিস নে। না, বকবো না, তুই বড্ড তালেবর হয়েছিস, বড্ড বাবু হয়েছিস, তুই আমার মুন্ডু নিবি না তো কে নেবে? বলে রূপকাকা হাউ হাউ করে কেঁদে ফেললেন। আমার ঠাকুমা ছিলেন বাড়ির মধ্যে। রূপোর কান্না শুনে বাইরে ছুটে এসে বাবাকে যথেষ্ট বকলেন। বাবা বললেন, তা বলে আমায় ওরকম বললে কেন? ঠাকুমা বললেন, তুই কাকে কি বলিস শীতে? তোর একটা কাণ্ডজ্ঞান নেই? তুই কি খেপলি? বাবা কলম ছেড়ে বাড়ির মধ্যে উঠে এলেন। তারপর রূপকাকার হাত ধরে বললেন, রূপদা, তুই কিছু মনে করিস নে, আমার বলা ভুল হয়ে গিয়েছে, বড্ড ভুল হয়েছে। রূপকাকার রাগ কমে না, বললে, না, আমার দরকার নেই কাজে, ঢের হয়েছে, নে তোর গোলার চাবি ছড়া রেখে দে, মুই আর ওসব ঝামেলা পোয়াতে পারবো না, নে তোর চাবি ছড়া। কতবার বোঝানো হলো, রূপকাকা কিছুতেই শুনবে না। চাবির খোলো সে খুলে বাবার সামনে ছুঁড়ে ফেলে দিল। শেষে বাবা বললেন, বেশ, তাহলে আমিই বাড়ি ছেড়ে যাই, রইল গোলা পালা প্রজাপত্তর, আমি কাল সকালের গাড়িতেই বেরোচ্ছি রূপকাকা ঝাঁজের সঙ্গে। তুই চলে যাবি তা তোর কাচ্চা বাচ্চা মানুষ করবে কেডা? কেন তুমি? মোর দায় পড়েছে, তোরে কোলে পিঠে করে মানুষ করলাম, কি তোর ছেলেপিলেও কোলে পিঠে মানুষ করব? আমি কি আর জোয়ান আছি, এখন বুড়ো হয়েছি না? ওসব ঝামেলা আমার দ্বারা হবে না। না, আমি থাকবো না, কালই চলে যাব। কোথায় যাবি? মরেলডাঙ্গা চলে যাব। ঠিক বলেছি, যাব। আমার বড্ড কষ্ট হয়েছে রূপদা, তুমি আমায় এমন করে বললে শেষকালে। আমি গৃহত্যাগী হব 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 বলেই বাবা ফেললেন কেঁদে। রূপকাকা অমনি উঠে এসে বাবার হাত ধরে বললে, কাঁদিস নে সীতানাথ, কাঁদিস নে। ছি, মুই আর তোরে কি বললাম, তুই তো কত কথা শুনিয়ে দিলি, কাঁদিস নে। শেষে দুজনেরই কান্না। আমরা ছেলে মানুষ অবাক হয়ে চেয়ে রইলুম 2 বড় লোকের কান্না। দাদা আমায় কনুইয়ের গুঁতো মেরে মুখে হাত চেপে হি হি করে হেসে উঠল। আমারও বেশি দূরে গোলার নিমতলায়
আমরা দূরে নিমতলার গোলায় দাঁড়িয়েছিলাম। ব্যাপারটা শেষ পর্যন্ত অবশ্যই মিটমাট হয়ে গেল। বাবাও দেশত্যাগী হলেন না, রূপকাকাও চাকরি ছাড়লেন না। রূপকাকা রাতে চৌকিদারি করত। অনেক রাতে আমাদের বাড়ি এসে ঠাকুরমাকে জাগিয়ে দিয়ে বলতো, ওঠো বৌমা, জাগান থাকো, রাত খারাপ। চণ্ডীমণ্ডপে সন্ন্যাসী ঘোষও হিরু মাস্টার শুয়ে থাকতো। তাদের জাগিয়ে দিয়ে বলতো, একেবারে অত নাক ঘুমোও কেন? ওঠো, মাঝে মাঝে তামুক খাও আর গোলাগুলোর চারিধারে বেরিয়ে এসো না। একটা অদ্ভুত দৃশ্য কতদিন হিরু মাস্টার দেখেছে। আমাদের গল্প করেছে সকালবেলা। সব গ্রামে ঘুরে এসে অনেক রাত্রে চৌকিদারি পোশাক পরে লাঠি হাতে রূপকাকা অন্ধকারে চণ্ডীমণ্ডপের পৈঠার উপর বসে থাকত। একদিন হিরু মাস্টার বাইরে এসে ওকে জিজ্ঞাসা করত, কে বসে? মই রূপো। বসে কেন এত রাত্রে? তোমরা তো দিব্যি ঘুমোচ্ছ, তোমাদের আর কি? গোলার ধান যাবে, শীতেনাথের যাবে, চোরের যা উপদ্রব হয়েছে তার খবর কি জানবা? মোর উপর ঝক্কি কত, মোর তো তোমাদের মতো ঘুমুলি চলবে না। শীতেনাথের এ ঝামেলা আর কতদিন পোয়াবো? এবার এলি চাবি ছড়া তার হাতে দিয়ে মই খোলসা হব। এ আর আমি পারি না বুড়ো বয়সে রাত জাগতি। হিরু মাস্টার বলে, ঘুমোও গে যাও। কিন্তু মুই যে তোমাদের মতো নিশ্চিন্দি হতে পারি নে, তার কি হবে? ধানগুলোর ঝক্কি যে মোর ঘাড়ে ফেলে সে বাবু দিব্যি চাঙ্গা হয়ে বসে আছেন। এবার আসুক, কিছুতেই আর এ বোঝা ঘাড়ে রাখছি নে মুই। কিন্তু নিজের ইচ্ছেতে তার ছাড়তে হয়নি। বৃদ্ধ বয়সে 3 দিনের জ্বরে রূপকাকা আমাদের গোলার দায়িত্ব নামিয়ে চলে গেল। এও 7-8 বছর পরের কথা। 7-8 বছর পরের কথা। আমরা তখন স্কুলে পড়ি। সব শুদ্ধ 30-32 বছর। ও ছিল আমাদের বাড়ি। বাবার সঙ্গে আমরাও দেখতে গেলাম রূপকাকাকে। রূপকাকার ছোট চালাঘর, একদিকে ডোবা, একদিকে বাঁশঝাড়, ছেঁড়া মলিন কাঁথা মুড়ি দিয়ে শীর্ণ সাদা দাড়ি। রূপকাকা পুরানো মাদুরের উপর শুয়ে। রূপকাকার ছেলের নাম বেজা। লোকে বলে বেজা বাঙাল। বেজা আমাদের দেখে বললে, আসুন বাবুরা, দেখুন দেখি বাবারে। জ্ঞান নেই, ভুল বকছে। বাবা ওর মুখের উপর ঝুঁকে পড়ে বললেন, ও রূপদা, কেমন আছো? ও রূপদা। রূপকাকা চোখ মেরে বললে, কেডা? শীতেনাথ, কবে এলে? এই পরশু এসেছি। বেশ করেছো। এই শোনো, খাতায় মুড়োয় লিখে রাখো, মুই চিড়ে খাবার বেনামুড়ি ধান নিয়েছি 4 কাঠা, আহাদমণ্ডল কলাই 2 কাঠা, বাড়ি 2 কাঠা, বিষ্টু ধরেছি 6 কাঠা ধান, বাড়ি 4 কাঠা। মোর ধান পৌষ মাসের দিকে দিতে পারবো না বলে দিচ্ছি, ভুলে যাবো, লিখে রাখো। এই রূপকাকার দায়িত্বের শেষ। আর কোনোদিন কথা বলেনি রূপকাকা। সেদিন সন্ধেবেলা রূপকাকা আমাদের গোলাপালার দায়িত্ব চিরদিনের মতো ঝেড়ে ফেলে দিয়ে চলে গেলেন। বিশ্বস্ত লোকের জন্য কি কোনো স্বর্গ আছে? যদি থাকে, আমাদের বাল্যের রূপকাকা আসন অক্ষয় হয়ে আছে সেখানে। আজ 30-32 বছর আগেকার কথা এসব। এইসব চোরাবাজারের দিনে, জুয়ো চুরির দিনে, মিথ্যে কথার দিনে বড্ড বেশি করে রূপকাকার কথা মনে পড়ে। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।